বন্ধুরা, একবার আমি আমার এক বন্ধুর বাড়িতে গেলাম এবং তাদের বাড়িতে যখন গেলাম, গ্রামের বাড়িতে, তখন সেখানে তাদের বাড়িটি দেখলাম যে তার বাড়িটির চারপাশ দিয়ে আসলে ঘরগুলো এবং মাঝে, ওই বাড়িটির মাঝে হচ্ছে একেবারে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় তারা বসার জায়গা হিসেবে সেই জায়গাটিকে ব্যবহার করে এবং বাড়িটি আমার খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা, বসতির এই যে ধরন, এটি কোন ধরনের বসতি বা এই যে আকৃতির ভিত্তিতে দেখো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, তোমরা কি বলতে পারো এই প্যাটার্নটি কী রকমের? বন্ধুরা, আজকে আমরা এই ধরনের আরও কিছু বসতির প্যাটার্ন দেখার চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের বসতি অধ্যায়টি শুরু করেছিলাম এবং এই অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করেছি গ্রামীণ বসতি, পৌর বসতি, পরবর্তীতে পৌর বসতিকে আকার এবং বিস্তারের সাপেক্ষে, কর্মধারার সাপেক্ষে কীভাবে ভাগ করা হয় সেগুলো দেখিয়েছি। তারপরে তোমাদের সাথে বসতির যে পুঞ্জীভূত বসতি আছে, রৈখিক বসতি আছে, তারপরে আমরা যে দেখি বসতি আছে হচ্ছে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত, এগুলো তোমাদেরকে জানিয়েছি, তাই না? তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রামীণ বসতির নকশা। বন্ধুরা, তোমাদের বইয়ে আসলে গ্রামীণ বসতির অনেকগুলো নকশা দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে কিছু অংশ পড়াবো এবং বাকিগুলো পরবর্তী ক্লাসটিতে পড়াবো। তার আগে চলো আমি একটা কলমটাকে নিয়ে নিই, তাই না? তো আমাদের লেখার জন্য কলমটা রেডি হয়ে যাক। হ্যাঁ, তো আমরা নিয়ে নিয়েছি। তো গ্রামীণ বসতির নকশা আজকে আমরা প্রথম পার্টটি করব। তো প্রথমেই বন্ধুরা, আমরা এই যে গ্রামীণ বসতির নকশা, এই ব্যাপারটি যদি একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, বসতবাড়ি একত্রিত হয়ে বন্টন প্রণালী সামগ্রিকভাবে যে জ্যামিতিক আকৃতি সৃষ্টি করে বা জ্যামিতিক আকার সৃষ্টি করে তাকে বসতবাড়ির বা বসতির নকশা বা প্যাটার্ন বলে। দেখো, অনেকগুলো হাউসহোল্ড বা বসতি একসাথে কোথাও একসাথে তারা হচ্ছে বন্টন হয়েছে একভাবে বা একভাবে, তারা সেই বসতিগুলোর যে অবস্থান, সেই অবস্থানের কারণে পরবর্তীতে দেখো এক ধরনের আকৃতি তৈরি হয়। এই যে এক একটা আকৃতি তৈরি হচ্ছে, এই ধরনের আকৃতিগুলোকে আমরা বসতির নকশা বা প্যাটার্ন হিসাবে কিন্তু অভিহিত করে থাকি। বন্ধুরা, আমরা বসতির নকশায় বিভিন্ন ধরনের নকশা দেখতে পারি। কি কি নকশা দেখতে পারি দেখো, আমি একটু বলি। প্রথমত হচ্ছে সমকোণাকার বসতি বা গ্রাম, তারপরে হচ্ছে চতুষ্কোণাকার বা চতুষ্কার বসতি বা গ্রাম, দাবার ছক আকৃতির বসতি বা গ্রাম, বৃত্তাকার বসতি বা গ্রাম, নক্ষত্র আকৃতির বসতি বা গ্রাম, পাখা আকৃতি বা শঙ্কু আকৃতির বসতি বা গ্রাম, টি বা ওয়াই আকৃতির বসতি অথবা গ্রাম, তারপরে হচ্ছে আকৃতিবিহীন বসতি বা গ্রাম। বন্ধুরা, আমরা মোটামুটি এই কয় ধরনের প্যাটার্ন দেখতে পাই গ্রামীণ বসতির নকশায়। আমরা এক এক করে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা মূলত এই যে বৃত্তাকার পর্যন্ত আমরা থাকবো। পরবর্তী ক্লাসে আমরা নক্ষত্র, পাখা, টি এবং আকৃতিবিহীন এগুলো সম্পর্কে জানবো। তো বন্ধুরা, প্রথমে আমরা যদি আসি সমকোণাকার বসতি, এটি নামই আসলে এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি যে এটি কী বোঝাচ্ছে। গোষ্ঠীবদ্ধভাবে বিন্যস্ত বসতির সামগ্রিক আকৃতি সমকোণ বিশিষ্ট যদি হয়। দেখো, সমকোণ কাকে বলে বলো তো? সমকোণ কাকে বলে সেটা জানো তোমরা? 90 ডিগ্রি যে কোণ, সেই 90, বন্ধুরা দাঁড়াও, আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, 90 ডিগ্রি যে কোণ, সেই 90 ডিগ্রি কোণটিকে আমরা বা 90 ডিগ্রি কোণকে আমরা সমকোণ বলে থাকি। এখন সমকোণ কখন হয়? দেখো, যে কোনো একটা ভূমি, তার উপর যদি একটা লম্ব আঁকি, তাহলে এইখানে একটা সমকোণের তৈরি হবে। এই যে সমকোণ, তো এরকম এমন একটা বসতি যেখানে কিনা আমরা সমকোণাকার বসতি দেখি। দেখো, আমরা সমকোণ কোথায় দেখি? এইটা ধরো একটা চতুর্ভুজ, আমরা এখানে সমকোণ দেখব, এই সাইডে সমকোণ দেখব, এই সাইডে সমকোণ দেখব, এই সাইডে সমকোণ দেখব, এই সাইডে সমকোণ দেখব। হ্যাঁ, আমরা যদি কোনো একটা বর্গক্ষেত্র দেখি একেবারে, তাহলে এই বর্গক্ষেত্র আমরা চারপাশে সমকোণ দেখি। তাহলে দেখো, এইখানে দেখো আমরা কিন্তু সমকোণাকার বসতি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা সমকোণাকার বসতি যেটি পড়লাম, সেই সমকোণাকার বসতি কিন্তু আমরা দেখতে পেলাম। দেখো, এখানে কিন্তু এটি একটা সমকোণাকার বসতি, এখানে কিন্তু সমকোণ আছে। তোমরা দেখো, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে আমরা সমকোণ দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে সমকোণ আছে, তাই না? এখানে সমকোণ আছে, তো আমরা সমকোণ দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এই ধরনের সমকোণাকার বসতি কোথায় দেখি? আমরা পশ্চিমবঙ্গ এবং বিহারের গ্রামাঞ্চলে কিন্তু অনেক সমকোণাকার বসতি দেখা যায়। এবং চীন, জাপান, ইতালি, ইজিপ্ট অর্থাৎ মিশর, আর্জেন্টিনা, পম্পাস তৃণভূমি এলাকাতে আমরা প্রচুর সমকোণাকার বসতি দেখতে পাই। তাহলে আমরা সমকোণাকার বসতি পড়লাম ইংরেজিতে, যেটিকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন সেটেলমেন্ট। রেক্ট্যাঙ্গুলার, দেখো বন্ধুরা, রেক্ট্যাঙ্গুলার আছে কিনা এই জায়গায়? এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার আছে, অর্থাৎ চতুর্ভুজ আকৃতি আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা চতুর্ভুজ কিন্তু তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে সমকোণাকার বসতি কি। এখন আমরা সমকোণাকার বসতির উদ্ভব কেন হলো। শোনো, জিওগ্রাফিতে যে কোনো কিছু প্রথমে কতগুলো প্রশ্ন করে যে জিনিসটা কি,
ও তারপর হচ্ছে কেন এটি হয়েছে? তাহলে বন্ধুরা আমরা তো জানি যে জিনিসটা কি? এখন আমরা জানবো যে কেন হয়েছে? তো উদ্ভবের কারণটা একটু দেখি আমরা। সমভূমি এলাকায় সমকোণাকার বসতির সম্প্রসারণের জায়গা অনেক বেশি। সমভূমি যে এলাকাগুলোতে আছে সেই জায়গাগুলোতে কিন্তু তোমার এই যে সমকোণাকার যে বসতি আছে, এই সমকোণাকার বসতি কিন্তু দেখো সম্প্রসারণের জায়গাটি বেশি থাকে। যেমন এখানে পরবর্তীতে আরো এই পর্যন্ত বিস্তৃত হতে পারবে। এদিকেও চাইলে এই পর্যন্ত বিস্তৃত হতে পারবে, তাই না? উপরের দিকেও চাইলে বিস্তৃত হতে পারবে। তো এভাবে কিন্তু এই সমভূমিতে সমকোণাকার বসতি কিন্তু আমরা সম্প্রসারণের জায়গা অনেক বেশি দেখি। কৃষি জমিগুলো সমকোণাকার আকৃতি এই ধরনের গ্রামীণ বসতি গড়ে তোলার সহায়ক। আমাদের গ্রামের বাড়িতে যদি তোমরা যাও, তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো যে আমাদের কৃষি জমিগুলো কিন্তু এরকম সমকোণাকার আকৃতি থাকে, ঠিক আছে? তো আমাদের যেহেতু এরকম সমকোণাকার কৃষি জমি থাকে, এই জন্য আমাদের গ্রামীণ বসতি গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এগুলো একটা সহায়ক ভূমিকা পালন করছে। কারণ এই কৃষিভূমির চারপাশ দিয়ে হচ্ছে আমাদের বসতিগুলো হবে, তখন এরকম সমকোণাকার বসতি আমরা দেখব। বসতির অন্তর্গত বাড়িগুলোর আকৃতি প্রধানত সমকোণ বিশিষ্ট হলে সমকোণাকার বসতির উদ্ভব হয়, এবং বসতির মধ্যাকার যে বাড়িঘরগুলো আছে সেগুলোর যদি আকৃতি প্রধানত সমকোণ বিশিষ্ট হয়, তাহলে কি এরকম সমকোণাকার বসতির উদ্ভব ঘটে। এরপরে গ্রামীণ রাস্তাঘাটগুলো সমান্তরাল বা প্রায় সমান্তরালভাবে বিন্যস্ত হলে কিন্তু সমকোণাকার বসতি তৈরি হয়। অর্থাৎ রাস্তাঘাটগুলো দেখো, এখানে একটা রাস্তা গেছে, এটা প্রায় সমান্তরালই আমরা বলতে পারি। এই যে এখানে দেখো দুটো রাস্তা গেছে, সমান্তরাল বা প্রায় সমান্তরাল। এরকম যদি সমান্তরাল বা প্রায় সমান্তরালভাবে বিন্যস্ত হয় গ্রামীণ রাস্তাগুলো, তাহলে এরকম সমকোণাকার বসতির উদ্ভব ঘটে। তাহলে বন্ধুরা, আমরা সমকোণাকার বসতির উদ্ভবের যে কারণ, সেই কারণটি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সমকোণাকার বসতির বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত, সমকোণাকার বসতিগুলো কৃষিক্ষেত্রকে ভিত্তি করে গড়ে ওঠে, যেটা একটু আগে বলেছি যে আমাদের কৃষি ক্ষেত্রগুলো কি এরকম সমকোণাকার থাকে। দেখা যায় এটি চারপাশকে ঘিরে এই বসতিগুলো গড়ে উঠতে পারে অনেক সময়। আবার এই বসতিগুলোর কালক্রমে চতুর্দিকে বাড়তে থাকলে বসতির সমকোণাকার বিন্যাস নষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে চারদিকে যদি বাড়তে থাকে, ধরো প্রথমে এই কৃষি জমিকে চারপাশ দিয়ে একটা বসতি গড়ে উঠলো এরকম, হ্যাঁ, কিন্তু বেড়ে ওঠার পর পরবর্তী দিকে যদি হচ্ছে বসতি বাড়ে এবং সেটি যদি আনইভেনভাবে বসতি কোনো দিকে বাড়ে, তাহলে দেখা যাবে যে সমকোণাকার বিন্যাস যেটি আছে সেই বিন্যাসটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং স্থানীয় সুযোগ সুবিধা ও আলো বাতাস পাওয়ার সম্ভাবনা অনুযায়ী সমকোণাকার বসতিগুলো সাধারণত উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম দিক বরাবর বিন্যস্ত হতে পারে। হ্যাঁ, তো এই বসতিগুলো সাধারণত আমরা জানি কি উত্তর দক্ষিণ, এটি হচ্ছে উত্তর। আমরা একটা মানচিত্রের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, মানচিত্রের ক্ষেত্রে যেহেতু এটা যার যার বাড়ি হিসেবে আলাদা হবে, তো বসতিগুলো হচ্ছে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিক বরাবর কিন্তু বিন্যস্ত হয়ে থাকে। বন্ধুরা, আমি তোমাদেরকে আমার বন্ধুর যে বাড়ির কথা বললাম, যে যাদের বাড়ির মাঝের একেবারে কি ছিল বলতো, ফাঁকা স্থান ছিল, তাই না? তো ফাঁকা, এটাকে আমরা বলি ফাঁকা সমকোণাকার বসতি বা হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন সেটেলমেন্ট। এটা একটা বিশেষ ধরনের সমকোণাকার বসতি। আমার বন্ধুর বাড়িতে আমি যেটা দেখেছি, ওই বসতি দেখো চারপাশ দিয়ে বসতি থাকে এবং মাঝে ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় দেখো মন্দির থাকে, মসজিদ থাকে, বাজার থাকতে পারে, বসার জায়গা থাকতে পারে, ইত্যাদি কিন্তু আছে। তাহলে তার বাড়িটির একটা মাইক্রো স্কেলে হলেও একটা সমকোণাকার বসতির কিন্তু একটা রিপ্রেজেন্টেশন করে। বন্ধুরা, এরপরে আমরা দেখব আরেকটি বসতি, যেটি হচ্ছে চতুষ্কোণাকার বসতি বা চতুষ্কার বসতি। দেখো, গোষ্ঠীবদ্ধভাবে বিন্যস্ত বসতির সামগ্রিক নকশাটি যদি একটা বর্গক্ষেত্র হয়। আচ্ছা, আমরা যখন চতুর্ভুজ বললাম, যেটি চারটা ভুজ আছে সেটাকে আমরা চতুর্ভুজ বলি। তো চতুর্ভুজের চারটা বাহু, দেখো চতুর্ভুজের চারটা বাহু কিন্তু সমান নাও হতে পারে, ঠিক আছে? চতুর্ভুজের চারটা বাহু কি হতে পারে? সমান নাও হতে পারে, কিন্তু চারটা বাহু সমান না হলেও এই দুটো বাহু সমান হয় পরস্পর, আবার এই দুটো বাহু কি হয়? পরস্পর সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্যগুলো সমান হয়, প্রস্থগুলোও সমান হয় পরস্পর। কিন্তু বর্গক্ষেত্রে আমরা দেখি দৈর্ঘ্য প্রস্থ সবই কি হয়? সবই সমান হয়। এখানে সাধারণত বর্গক্ষেত্র এটি হয় নাই হয়তো, বা এখানে তোমরা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ যেটি দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই সমান। তো এই ধরনের আকৃতি যখন হয় তখন সেটি একটা বর্গক্ষেত্র গঠন করে, অর্থাৎ স্কোয়ার শেপড হয়। তো এই ধরনের আকৃতি বিশিষ্ট যে আমরা বসতি দেখি, সেগুলোকে আমরা চতুষ্কোণাকার বসতি বা চতুষ্কার বসতি বলতে পারি। সাধারণত সমকোণাকার বসতি রূপান্তরিত হয়ে চতুষ্কার বসতিতে পরিণত হয়। দেখো, এই বসতিটা যদি এই পর্যন্ত কেটে গিয়ে এই পর্যন্ত আসে বা এই পর্যন্ত আসে, তখন একটা হয়তোবা বর্গাকার আকৃতিতে রূপান্তর হতে পারে। তাহলে আমরা দেখি সমকোণাকার বসতি রূপান্তরিত হয়ে চতুষ্কার বসতিতে কিন্তু পরিণত হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম যে
চতুষ্কার যে বসতি বা চতুষ্কোণাকার বসতি, দেখো যেহেতু এটা সমকোণাকার বসতি থেকে হচ্ছে রূপান্তরিত হয়ে চতুষ্কার বসতিতে পরিণত হচ্ছে, এই কারণে চতুষ্কার বসতিকে কিন্তু সমকোণাকার বসতির পরিপূরক বলা হয়। এবং আমরা মধ্য এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই ধরনের বসতি কিন্তু দেখতে পাই। প্রথমত কেন উদ্ভব হয়? সমভূমির অবন্ধুর ভূপ্রকৃতি চতুষ্কার বসতি গড়ে ওঠার সহায়ক। অবন্ধুর অর্থাৎ বন্ধুর ভূমিরূপ কি, যেখানে অনেক উঁচু নিচে এরকম থাকে সেটাকে বন্ধুর বলি। আর সমভূমির অবন্ধুর যেখানে এরকম উঁচু নিচু না, একটা মোটামুটি ফ্ল্যাট একটা টিরেইন আমরা দেখতে পাই, এরকম ভূপ্রকৃতিতে আমরা চতুষ্কার বসতি গড়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের গড়ে ওঠার জন্য সহায়ক। আমরা দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এই যে দেখো বসতিগুলো দেখতে পাচ্ছ, মাঝ দিয়ে যে রাস্তা গেছে এটা হচ্ছে গ্রামের কাল্পনিক সীমানা, বসত বাড়ি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং বসতির সামগ্রিক আকৃতি কি বলতো? এই পুরো বসতির সামগ্রিক আকৃতি বর্গক্ষেত্রের মতো। আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি বন্ধুরা, এই ডায়াগ্রামগুলো তোমাদের জন্য এঁকেছি, তোমাদের জন্য এই জন্যই এখানে দেওয়া ঠিকঠাকভাবে, যাতে তোমরা এগুলো পরীক্ষার খাতে দিতে পারো। দেখো জিওগ্রাফিতে ভালো মার্ক পেতে হলে প্রথমত লেখা তো লিখতেই হবে, তার সাথে সাথে বিভিন্ন সময় প্রয়োজনীয় মানচিত্র দিতে হবে, এবং তার সাথে তোমাকে আসলে বিভিন্ন ডায়াগ্রামও দিতে হবে। তো এই যে ডায়াগ্রামগুলো দিচ্ছি, পরীক্ষার খাতায় যদি ডায়াগ্রামগুলো দাও আঁকো, আমার মনে হয় তোমরা কিন্তু স্যারদেরকে বেশ ভালোভাবেই, বা স্যার ম্যাডাম যেই দেখুক তাদেরকে ইমপ্রেস করতে পারবে তোমাদের লেখা দিয়ে। বন্ধুরা পরবর্তীতে একাধিক রাস্তার সংযোগস্থলে সাধারণত চতুষ্কোণাকার বসতি সৃষ্টি হয়। দেখো এখানে একাধিক রাস্তার সংযোগস্থলে কিন্তু এই ধরনের চতুষ্কোণাকার বসতি তৈরি হয়েছে। তার পরবর্তীতে গ্রামের সীমানা বরাবর দিঘি, পুকুর বা অন্যান্য ধরনের জলাশয়, ফল ফুলের বাগিচা, রাস্তাঘাটে বিন্যাস গ্রামীণ বসতিকে অনেক ক্ষেত্রে কিন্তু বর্গক্ষেত্রের একটা আকৃতি দিচ্ছে। আমাদের এই যে গ্রামের সীমানা যদি দিঘি থাকে বা পুকুর থাকে বা অন্যান্য ধরনের জলাশয় থাকে, ফল ফুলের বাগিচা থাকে, রাস্তাঘাট থাকে, এগুলো কিন্তু গ্রামীণ বসতিকে অনেক ক্ষেত্রে এই ধরনের একটা বর্গক্ষেত্র আকৃতি দেয়। এখন একটা ব্যাপার বন্ধুরা, দেখো এই যে বর্গক্ষেত্র আকৃতি, এটা কি আসলেই বর্গক্ষেত্র হয়? এটা একটা কাল্পনিকভাবে ধরে নেওয়া, ঠিক আছে। এটা তো আসলেই দেখা যায় সবসময় তুমি একেবারে পুরো একদম নিখুঁতভাবে তো হয়তো বা বর্গাকার পাবে না, এটা একটা কাল্পনিকভাবে ধরে নেওয়া একটা জিনিস। তো বন্ধুরা আমরা চতুষ্কার বসতির যে উদ্ভবের কারণ, সেই উদ্ভবের কারণটি আমরা দেখলাম। এখন আমরা চতুষ্কোণাকার যে বসতি আছে সেই বসতির আমরা দেখব হচ্ছে বৈশিষ্ট্য। চলো বন্ধুরা আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। প্রথম যেটি সেটা হচ্ছে চতুষ্কার বসতিগুলো হচ্ছে কৃষিভিত্তিক। আমরা এই যে বসতিগুলো দেখি সেই বসতিগুলোতে কৃষিভিত্তিক, অর্থাৎ সেখানে আমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড যে কৃষি সেটি কিন্তু আমরা ঘটে থাকতে দেখি। দ্বিতীয় হচ্ছে কালক্রমে চতুষ্কার বসতি রূপান্তর ঘটলে ওই বসতি বর্গক্ষেত্রের মতো নকশাটি বদলে যেতে পারে। অর্থাৎ একটা সময় যদি এটারও রূপান্তর ঘটে, এই চতুষ্কার বসতির রূপান্তর ঘটে, তখন এটির বর্গক্ষেত্র যেটি আছে সেটির নকশা রূপান্তর হতে পারে। বিশেষ করে যদি বসতির কাছাকাছি নতুন রাস্তা তৈরি হলে ওই চতুষ্কার আকৃতি খুব তাড়াতাড়ি কিন্তু পরিবর্তন হয়। ধরো এখানে নতুন কোথাও যদি একটা রাস্তা এদিক দিয়ে হয়ে যায়, তখন দেখা যাবে এই দিকে, ধরো এইদিকে যদি রাস্তা যায় তখন এদিকে আরো বসতি বাড়বে, এবং তখন কিন্তু তোমার এই যে আকৃতি আছে বসতির, সেই আকৃতিটি কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে। এই ধরনের বসতির চার কোণে একদিকে অনেক সময় ভিন্ন ভিন্ন জাতি, বর্ণ বা পেশার মানুষ একত্রিতভাবে নিজেদের পাড়া বা গোষ্ঠী তৈরি করে বসবাস করেন। অর্থাৎ এই যে বসতিগুলো আছে, এই বসতি ধরো এই যে একটা, যদি এটা বর্গক্ষেত্র হয় আমরা ধরে নিলাম, এটা যে এরকম চারটা কোণ থাকে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, অর্থাৎ গ্রামের এরকম কর্নারে যে সীমানাগুলো থাকে, প্রান্ত সীমানাগুলো থাকে, এই সীমানাগুলোতে দেখি আমরা কোনো একটা নির্দিষ্ট জাতির মানুষ, নির্দিষ্ট বর্ণের মানুষ, নির্দিষ্ট পেশার মানুষ, ধরো জেলে পল্লী দেখতে পারি, কুমোর পল্লী দেখতে পারি, কামার পল্লী দেখতে পারি, অথবা আমরা সেখানে যে কোনো একটা ধর্মের নির্দিষ্ট ধর্মের মানুষকে বসবাস করে থাকতে দেখতে পারি। তাহলে বন্ধুরা আমরা যে চতুষ্কোণাকার যে বসতি তার যে বৈশিষ্ট্য সেটি সম্পর্কে জেনে নিলাম। এবং চতুষ্কোণাকার বসতির একটা বিশেষ ধরন আছে, ফাঁকা চতুষ্কোণাকার বসতি, যেটাকে আমরা হলো স্কোয়ার প্যাটার্ন সেটেলমেন্ট বলে থাকি। এটা হচ্ছে চতুষ্কার বসতির একটা বিশেষ রূপ। এই ধরনের বসতির মধ্যস্থলে কোনো জলাশয় থাকে, বাগান থাকতে পারে, মন্দির থাকতে পারে, মসজিদ থাকতে পারে। অর্থাৎ এখানেও ওই যে আগের মতোই সমকোণাকারের মতোই, তবে এখানে সমকোণাকারের আকৃতি মূলত বর্গক্ষেত্র হয় না, বা অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রস্থ সবগুলো সমান হয় না খালি। আর চতুষ্কোণাকারে কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ সব সমান হয়ে একটা আকৃতি বা প্যাটার্ন তৈরি হয়। তাহলে বন্ধুরা আমরা চতুষ্কোণাকার বসতি দেখেছি। এখন আমরা আরেকটি খুবই ইন্টারেস্টিং একটা আকৃতি দেখব, সেটা হচ্ছে দাবার ছক আকৃতি। বন্ধুরা দেখো, যে গোষ্ঠীবদ্ধ বসতি সমকোণ বা আড়াআড়িভাবে বিন্যস্ত রাস্তাগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে, ফলে লোহার জালের মতো খোপ খোপ আকার ধারণ করে তাকে দাবার ছক আকৃতি বা জালিকাকার বসতি বলে। একটা দেখো, এই যে দেখো রাস্তা গেছে, এবং এখানে কিন্তু রাস্তা গেছে। তো দেখো এই যে রাস্তা যাওয়ার ফলে কিভাবে একটা খোপ খোপ আকৃতি বা দাবার ছকের মতো বসতি তৈরি হয়ে আছে। এই ধরনের বসতিকে আমরা দাবার ছক আকৃতির বসতি হিসেবে অভিহিত করে থাকি। এবং
বাংলাদেশে তুমি যদি এই ধরনের বসতি দেখতে চাও তাহলে আমরা ঢাকার যে মোহাম্মদপুরে কিন্তু আমরা এই ধরনের দাবার ছক আকৃতির বসতি দেখতে পাই। বন্ধুরা, গণ্ডকী নদীর সমভূমি অঞ্চলে সাধারণত সারণ জেলার অন্তর্গত সারিয়া নামক গ্রামে, বা সারিয়া একটু উচ্চারণ যেটি হোক, বা এটি সারণও হতে পারে উচ্চারণ, সারণ জেলার অন্তর্গত সারিয়া নামের গ্রামটি দাবার ছক আকৃতির গ্রামীণ বসতির একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, একটা জিনিস দেখো, ইংরেজি পরিভাষায় এই প্রকার এই যে জনবসতি বা এই যে বসতি, সেটিকে আমরা চেস বোর্ড অথবা গ্রিড আয়রনও বলা হয়। ঠিক আছে, এই ধরনের বসতিকে আমরা চেস বোর্ড বা গ্রিড আয়রন। তাহলে তার মানে কি, দেখো যে এরকম রাস্তা যাচ্ছে, রাস্তা যাওয়ার ফলে কতগুলো খোপ খোপ আকৃতি প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এই যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলোতে মানুষ তখন বাস করতে শুরু করে বা বসতি গড়ে তোলে। তাহলে এই ধরনের বসতিগুলোকে আমরা বলছি দাবার ছক আকৃতির বসতি অথবা ইংরেজিতে চেক বোর্ড প্যাটার্ন সেটেলমেন্ট। তাহলে একটু দেখে নিই কীভাবে উদ্ভব হলো। বন্ধুরা, আমরা একটু উদ্ভবের কারণটি যদি তোমাদের সাথে আলোচনা করি। দেখো, প্রথমত সমতল অবন্ধুর ভূপ্রকৃতি দাবার ছক আকৃতি গড়ে ওঠার পেছনে সহায়ক। অর্থাৎ এখানে আমরা দেখি সমতল ভূমি হতে হয় এবং অবন্ধুর ভূপ্রকৃতি, অর্থাৎ উঁচু নিচু ভূপ্রকৃতি না হয়ে বরঞ্চ একটা সমান মোটামুটি এরকম একটা ভূপ্রকৃতি, এই ধরনের দাবার ছক আকৃতির যে বসতি সেটি গড়ে ওঠার জন্য খুবই সহায়ক একটা অবস্থা বিরাজমান। জনপদের ভিতর ও বাইরের মূল পথ বা রাস্তা এবং গলি বা গৌণপথগুলো একে অন্যের সমকোণে মিলিত হয়ে আলোচ্য জালিকাকার জনবসতি তৈরি হয়। ব্যাপারটি কি, দেখো এই যে রাস্তা ভিতরে এবং বাইরে, এই যে রাস্তাগুলো একে অপরের সাথে যখন এরকম ছেদ করে তখন দেখো তারা এরকম একটা জালিকাকার জনবসতির উদ্ভবটি হয়ে থাকে, এবং এইভাবে কিন্তু আমরা দেখি দাবার ছক আকৃতির বসতি গড়ে উঠতে, যেটা একটু আগেই তোমাদের সাথে বলেছি। বন্ধুরা, এখন আমরা যদি একটু বৈশিষ্ট্য দেখি দাবার ছক আকৃতির বসতির, প্রথমত আলোচ্য জনবসতির ভিতরে কোনো কেন্দ্রীয় বাজার থাকতে পারে বা নাও থাকতে পারে। এই ধরনের জনবসতির ভিতরে কোনো কেন্দ্রীয় বাজার থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। সমকোণে বিন্যস্ত রাস্তাগুলো মিলনস্থলে বা তার কাছাকাছি সুবিধামতো জায়গায় অথবা বসতির কেন্দ্রস্থলে পানীয় জলের সরবরাহের জন্য পাতকুয়া বা ইদারা থাকে। ঠিক আছে, ইদারা মানে পুকুর টাইপ একটা জায়গা আমরা বলতে পারি। তো এই যে ব্যাপারটি কি, দেখো এই ধরনের যে বসতি যদি আমরা দেখি, তাহলে এই ধরনের বসতিতে সাধারণত এই ধরনের বসতির মাঝে একেবারে, আমি একটু অন্য একটা হাইলাইটে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরো এটা মাঝে, এরকম একটা মাঝে অথবা রাস্তার সংযোগস্থলে, এই যে রাস্তার সংযোগস্থলগুলোতে এইসব জায়গাগুলোতে থাকতে পারে। এইসব জায়গাগুলোতে আমরা পাতাকুয়া বা ইদারা, অর্থাৎ জলের সরবরাহ বা পানির সরবরাহ যাতে সবাই পায় এটির জন্য নিশ্চিত করার জন্য এরকম আমরা পানিরও কিন্তু বন্দোবস্ত এই ধরনের বসতিতে আমরা দেখে থাকি। পরবর্তীতে বন্ধুরা, সেটা হচ্ছে রাস্তাগুলো সমকোণে এবং সমান্তরালে অবস্থিত বলে যাতায়াতের সুবিধা হয়। প্রথমত দেখো এই রাস্তাগুলো কিন্তু মোটামুটি একটা সমান্তরালেই কিন্তু আছে, দেখো, এবং এই যে দেখো এটা সমান্তরালে আছে, অর্থাৎ এই জন্যে যাতায়াতের যে সুবিধা সেই সুবিধাটি কিন্তু থাকে। তোমার দেখো একটা জিনিস, যে তুমি একটা রাস্তায় উঠে তুমি কিন্তু খুব বেশি পেঁচানো অবস্থা নাই, বরঞ্চ খুব একটা সরল একটা যাতায়াত পদ্ধতি দেখতে পাচ্ছ, এবং খুব সহজভাবে কিন্তু তুমি এই বসতির পুরো জায়গাটিকে কভার করতে পারছো এই দাবার ছক আকৃতির বসতি দিয়ে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো নিশ্চয়ই দাবার ছক আকৃতির বসতি কি, এটির বৈশিষ্ট্য কি। এরপরে আমরা পড়ব বৃত্তাকার বসতি। তো বৃত্তাকার বসতি আমরা দেখব বন্ধুরা, গোষ্ঠীবদ্ধভাবে বিন্যস্ত বসতির সামগ্রিক নকশাটি বৃত্তের মতো হলে তাকে আমরা বৃত্তাকার বা গোলাকার বসতি বলি। অর্থাৎ বসতির আকৃতি যখন বৃত্তাকার হয় বা গোলাকার হয় তখন আমরা তাকে বলি বৃত্তাকার বসতি। একটু দেখো এই ধরনের বসতি বৃত্তাকার হচ্ছে একদম মাঝে থাকে গোষ্ঠীপতির বাড়ি, অর্থাৎ যে কোনো একটা গোষ্ঠীর যে প্রধান তার বাড়িটি থাকে মাঝে, আর সাধারণ মানুষের ঘর বাড়ি তার বাড়িকে কেন্দ্র করে বৃত্তাকারে বৃত্তাকারে হচ্ছে সজ্জিত আছে, বা এটি প্যাটার্নটি বৃত্তাকার। এবং এই যে সীমানা, এই সীমানা সবগুলোই কিন্তু কাল্পনিক সীমানা, যেটা আগেও বলেছি। ঠিক আছে, আবার এদিকে দেখো আরেকটা বৃত্তাকার বসতি, যেখানে আমরা বসতি দেখতে পাচ্ছি মাঝে হচ্ছে গৃহপালিত পশুর জায়গা রাখার জায়গা, দেখো, এবং তার এই বসতির চারপাশে কিন্তু বেষ্টন বা বেড়াও আছে। ঠিক আছে, আর এদিকে হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা। তো এই ধরনের বসতির প্যাটার্নও কিন্তু আমরা বৃত্তাকার বসতিতে দেখতে পারি। তো গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানন্দা, কৃষ্ণার অববাহিকায় কিন্তু কৃষ্ণা নদীর অববাহিকায় আমরা প্রচুর বৃত্তাকার বসতি দেখতে পারি। তাহলে কোন কোন নদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, তারপর কৃষ্ণা, এই ধরনের যে এগুলোর অববাহিকায় আমরা কিন্তু প্রচুর বৃত্তাকার বসতি দেখতে পারি। তো বন্ধুরা, তোমাদের বইও মহানদী দেওয়া, আমি জানি না মহানদীটা আসলে মহানদী নাম কিনা নাকি এটি মহানন্দা বলার জন্য, তো এটি তোমাদের বইয়ের সাথে পরবর্তী ভার্সনের সাথে একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, আর মহানদী নামে আমি আসলে কোনো নদীর নাম শুনিনি, এটি থাকতে পারে, এত এত নদী সবগুলো আমি শুনবো, ইট ইজ নট নেসেসারি আসলে। দেখো বন্ধুরা, আফ্রিকার জুলু উপজাতির বসতি কিন্তু বৃত্তাকার বসতি, এবং এই ধরনের বসতিকে আমরা বলি হচ্ছে ক্রাল। আমরা কি বলি? আফ্রিকার জুলু উপজাতির যে বৃত্তাকার বসতি সেটিকে আমরা বলি ক্রাল। একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো
ক্রাল, হ্যাঁ? আ এই পরেরটা হচ্ছে বন্ধুরা। বুঝতে অসুবিধা হলেও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ক্রাল। তাহলে বন্ধুরা আমরা বৃত্তাকার বসতি আমরা দেখলাম। এখন বৃত্তাকার বসতির উদ্ভবের কারণটা একটু জানা দরকার, তাই না? তাহলে চলো আমরা একটু বৃত্তাকার বসতির উদ্ভবের কারণটা দেখি। স্থানীয় কোনো উঁচু জায়গা গোল বা বৃত্তের আকৃতিযুক্ত বসতি স্থাপনের জন্য উপযুক্ত। অর্থাৎ কোনো একটা উঁচু জায়গা যদি থাকে সেই উঁচু জায়গাটিতে এরকম একটা গোল বা বৃত্তাকার বসতি আমরা গড়ে উঠতে দেখি। অনেক সময় ভূস্বামী বা জমিদার বা দলপতি বাড়িকে ঘিরে অনেক সাধারণ মানুষের বাড়িঘর নির্মিত হয়, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এর ফলে দলপতির বাড়ি শত্রুর আক্রমণ থেকে অনেকটা সুরক্ষিত থাকে। একটা ব্যাপার বন্ধুরা, তোমরা গেম অফ থ্রোনস অনেকে দেখেছো কিনা জানি না। তোমরা যদি সেই গেম অফ থ্রোনস দেখে থাকো, সেখানে যদি বসতিটি দেখো, সেই বসতিতে আমি পুরোপুরি বৃত্তাকার কিনা মনে নেই, কিন্তু সেখানে যে বসতি, অর্থাৎ সেখানে যে রাজমহলটি আছে বা সেখানে রাজার যে মহলটি আছে, সেই মহলটি কিন্তু একেবারে সীমানায় না, বরঞ্চ মাঝামাঝিতে, একটা ওই এলাকার মাঝামাঝিতে, ধর এই যে হয়, তাহলে মাঝামাঝিতে গিয়ে হচ্ছে ওই রাজমহলটা আছে, তার পাশে কিন্তু সাধারণ মানুষের ঘর বাড়ি। অর্থাৎ দেখো কেন, এটা হচ্ছে শত্রুর আক্রমণ থেকে যাতে দলপতির বাড়িটি আগে রক্ষা পায়, এই জন্যে। এতে গ্রামীণ অধিবাসীদের কিন্তু অনেক সুবিধা হয়। প্রথম কথা, যে শত্রু যদি আক্রমণ করে, প্রথমেই কিন্তু সাধারণ মানুষদের আক্রমণ করা থেকে তার লক্ষ্য থাকবে গোষ্ঠীর ঘর বাড়িকে গোষ্ঠীর যে পতি বা দলপতিকে আক্রমণ করলে সুবিধা, সেটি করার চেষ্টা করবে। কিন্তু আশেপাশে সাধারণ মানুষের ঘর থাকে, সেটা পারবে না। আবার তার বিনিময়ে গোষ্ঠীপতি বা দলপতি আবার গ্রামের সাধারণ মানুষকে অন্যান্য সময় সাহায্য সহযোগিতা করবে। এই জন্য এর ফলে গ্রামের অধিবাসীদেরও কিন্তু অনেক সুবিধা হয়। জলাশয় এবং পাতকুয়াকে ঘিরে বৃত্তাকার বসতি গড়ে ওঠে। অনেক সময় জলাশয়কে কেন্দ্র করে এরকম বৃত্তাকার বসতি কিন্তু গড়ে উঠতে পারে, বা পাতকুয়াকে ঘিরেও কিন্তু এই ধরনের বৃত্তাকার বসতি গড়ে উঠতে পারে। বন্ধুরা, এরপর উদ্ভবের কারণ আরেকটি আছে, যেটি হচ্ছে পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় প্রচুর বেড়াঘেরা বা প্রাচীর বেষ্টিত গ্রাম আছে। এই যে দেখো, প্রাচীর দিয়ে বা বেড়াঘেরা গ্রাম আছে, এগুলো হচ্ছে বৃত্তাকার বসতি। রাতের বেলা পশুর আক্রমণ থেকে গৃহপালিত প্রাণী এবং নিজেদের রক্ষা করার জন্য এই ধরনের গ্রাম কি করে, চারপাশে এরকম বেড়া দেয় বা পাঁচিল দেয়। বহিঃশত্রু আক্রমণ থেকে সুরক্ষার জন্য কিন্তু প্রাচীর বিশিষ্ট গ্রাম নির্মাণ করা হয়ে থাকে। অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম চারপাশে বেড়া বা বেষ্টনী দিয়ে থাকে। এবং এছাড়া তো আরও আছে যে গৃহপালিত রাখা। এবং দেখো তারা কি করছে, গৃহপালিত পশু রাখছে একেবারে মাঝে, যাতে কোনো একটা পশু যাতে আক্রমণ করলে ডিরেক্টলি যাতে সেই তাদের ওই পশুগুলোর কাছে যেতে না পারে। এবং অবশ্যই গ্রামে দেখা একটা ঢোকার রাস্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, আমরা যে মহাদেশটিকে আসলে এত অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলি, পূর্ব আফ্রিকা বা তথাকথিত আসলে ইউরোপীয় দৃষ্টিভঙ্গিতে, কিন্তু সেই আফ্রিকার মানুষজন বা সেই ধরনের একটা মহাদেশের মানুষ দেখো কত বেশি তারা ওই ধরনের চিন্তা ভাবনা করে একটা প্যাটার্ন বা বসতির একটা সেটেলমেন্ট গড়ে তোলে, যাদের কিনা দেখো জিওগ্রাফি নলেজ নেই, যাদের কিনা অন্য ধরনের নলেজ নেই, কিন্তু তারা এতটুকু জানে বাঁচতে হবে, এবং সেই বাঁচতে হবে এই ধারণার উপর ভিত্তি করে তারা কত সুন্দর সুন্দর বসতির প্যাটার্ন গড়ে তুলেছে বন্ধুরা, তাই না? এই ব্যাপারটি অনেক বেশি আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার, অনেক বেশি একটা অভিভূত করে এই ঘটনাগুলো। বন্ধুরা, পরবর্তীতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে বৃত্তাকার বসতির বৈশিষ্ট্য। প্রথমত, বৃত্তাকার বসতির অন্তর্গত বাড়িঘরগুলো একে অন্যের বেশ কাছাকাছি থাকে। আমরা দেখতে পাচ্ছি, দেখো যেখানে থাকে বেশ কাছাকাছি কিন্তু আছে। তারপর বৃত্তাকার বসতির কেন্দ্রস্থলে গৃহপালিত প্রাণীদের রাখার জায়গা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং উৎসবে সবাই মিলে নাচ গান করার মতো ফাঁকা জায়গা থাকতে পারে। দেখো এখানে গৃহপালিত রাখতে পারে, পশু রাখতে পারে, অথবা উৎসবে সবাই মিলে যাতে নাচ গান করতে পারে এমন ফাঁকা জায়গা কিন্তু এখানে আছে। তাহলে বন্ধুরা, আমরা বৃত্তাকার বসতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখে নিলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকি যে তোমাদের গ্রামীণ বসতির নকশাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।